বেশি রূপবতী হলে এরকমই হয়, কপালে স্বামীর ঘর জোটে না। ছোট বোনের মুখে এরকম বাঁকা কথা শুনে মুখের হাসি বিলীন হয় চারুলতার। চোখ ঘুরিয়ে বোনের দিকে তাকাতে দেখে অনুলেখা মুখ কুঁচকে তারই পানে চেয়ে। ওর বধূবেশে সেজে থাকা অঙ্গে ঝলমল করতে থাকা দামি বেনারসি আর চকচক করতে থাকা গহনাগুলো যেন একসঙ্গে কটাক্ষ করছে চারুকে। বিয়ের বাড়ির কলহাস্যে মুখর এই ঘরে সবার নজর এখন চারুর উপর ব্যস্ত। অনুর বাঁকা কথা খোঁচার সবার দৃষ্টি আকর্ষণ করছে। কক্ষে উপস্থিত কাজিনরা একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। একটু আগে হইচই হাল্লা হারিয়ে গেছে নিমেষে। সকলের চাউনি থমথমে। চারু অপ্রস্তুত হলো খুব। ফেলে আসা তিক্ত অতীত নিয়ে খোঁচাটা সামলে কিছু বলবে তার আগে মধ্যস্থতা করলো ইমা, ওদের বড় ফুপুর মেয়ে। অনুকে উদ্দেশ্য করে ধমকে উঠল, এমন করে বলছিস কেন অনু? বড়দের নিয়ে এভাবে কথা বলতে হয়? তো কিভাবে কথা বলতে হয়? অনু সরাসরি ইমার চোখে চোখ রাখলো। ইমা কঠিন স্বরে বলল, অসভ্যের মতো করবি না। চারু আপা আমাদের সবার বড় বোন। তার সঙ্গে একদম ঠেস দিয়ে কথা বলা তোর সাজে না। সাজে না, হ্যাঁ? কেউ দোষ করলে তাকে দোষ দেওয়া যাবে না, কটাক্ষ করলো অনু। ইমা পুনরায় ধমক দিয়ে বলল, না দেওয়া যাবে না। কারণ চারুপা কোনো দোষ করেনি। স্বামীর সাথে বনিবনা না হলে কেউ ছাড়াছাড়ি করতেই পারে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে তোর কথা বলার কিছু নেই। অবশ্যই আছে, কারণ মাহতাব ভাই এবারের প্রাক্তন জামাই হলো, নতুন আরেকটা সম্পর্ক শুরু হতে যাচ্ছেন তার সঙ্গে। উনি মাহাদের বড় ভাই সেই হিসাবে। তোর ভাসুর, জানি আমরা সেটা, নতুন করে বলবার কিছু নেই। ভাগ্যিস এখানে বড়রা কেউ নেই। সব কচিকাঁচার আসর বসেছিল বউদের বাসর ঘরে, তাই রক্ষে। ওদের বোনদের এই কথা কাটাকাটি কেউ শুনল না। ইমা থামল না, কঠিন হুঁশিয়ারি দিল অনুর প্রতি, শোন, আজ তোর বিয়ে বলে কিছু বলছি না, শুধু বলবো তোর এই উড়নচণ্ডী চালচলন আর অকারণে অন্যকে হেয় করার স্বভাবটা ছাড়। পরের বাড়িতে যাচ্ছিস, স্বভাব না বদলাতে পস্তাতে হবে। কথা শেষ করে দাঁড়ালো না ইমা। চলো তো আপা, মা ডাকছে বলে চারুর হাত ধরে নিয়ে গেল ঘর থেকে। পেছনে পড়ে থাকলো অপমানে মুখ লাল হয়ে অনুলেখা। ঘর ভর্তি মানুষ, যারা সবাই কিনা ওর চেয়ে বয়সে অনেক অনেক ছোট। ওদের সামনে ইমা ওকে এভাবে কথা শুনিয়ে গেল। অরুণা ম্যানশন। আহাদ রাজা তার প্রাণাধিকার প্রিয় জীবনসাথী অরুণার জন্য তৈরি করেছেন এই বাড়ি। আজ থেকে প্রায় ২০ বছর আগে সেই থেকে চলছে এই পরিবারের গল্প। পরিবারটি গোড়াপত্তন করেছিল আহাদ রাজা। হাল আমলের বেশ বড় গ্রামের হাবাতে চাষার ঘর থেকে আহাদ রাজা শুধুমাত্র নিজের চেষ্টা আর পরিশ্রমের জোরে হয়ে উঠেছিল একজন সফল ব্যবসায়ী। শুরু করেছিল খুব ছোট্ট কিছু একটা দিয়ে। উপশহরে একটা ছাট কাপড় বিক্রি করতেন। সেই দোকানে বেচাকেনা করতেন নিয়মিত। তারপর আস্তে আস্তে প্রসার হলো। ছাট কাপড় থেকে শাড়ি, থ্রি পিস সব কিছু চলে আসলো। হাতে কাঁচা পয়সা আসতে লাগলো প্রচুর। সেসব নিজের জন্য খরচা না করে জমাতে লাগলো। কিছু টাকা জমে গেল। লোন নিলেন ব্যাংক থেকে। বিনিময়ে মূল শহরে একটা দোকানঘর ভাড়া নিলেন। নতুন দোকানের সঙ্গে রইল টেইলার্স। নিত্য নতুন কাপড়ের চালান আনা শুরু। কর্মচারী বাড়ল। ধীরে ধীরে রমরমা হয়ে উঠল দোকান। এখন গোটা শহরে আহাত এম্পায়ারের বেশ নামডাক। ব্যক্তিগত জীবনে ৩ কন্যা ৩ পুত্রের জনক আহাদ রাজা। স্ত্রী করুণা গত হয়েছেন বছর ৭ হলো। সন্তানদের সকলে বিবাহিত। এমনকি তাদের কারো কারো ছেলেমেয়ের বিয়ে দিয়ে দেওয়া হয়েছে কিংবা বিবাহ ভারগ্রস্ত। নিজেদের পরিবার নিয়ে পিতার সঙ্গেই থাকেন এবং ৩ পুত্রের পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত। পিতার অবসর নেওয়ার পর সবকিছু শক্ত হাতে সামলাচ্ছেন তারা। ইতিমধ্যে বেশ উন্নতি সাধন করছে, তবু দোকান হয়েছে বেশ কয়েকটা। একথা সকলে এক বাক্যে স্বীকার করবেন যে আহাদ রাজা ৩ পুত্র বাপের চেয়ে বেশি বিজ্ঞ ও দক্ষ হয়ে উঠেছেন। ছেলেদের মধ্যে আজমির রাজা বড়। ২ কন্যার জনক, চারুলতা এবং অনুলেখা। চারুর বিয়ে হয়েছিল ২ বছর আগে, কিন্তু কোনো কারণে সংসার টেকেনি। ছোটজন অনুলেখা, তার বিয়ে উপলক্ষে বাড়িতে আজ এত আয়োজন। আহসান রাজা দ্বিতীয়। ৩ পুত্র তার, কবির, কাব্য এবং সৌভিক। সকলে পড়ালেখার পাঠ চুকিয়ে নিজ নিজ কর্মসংস্থান করে নিয়েছে, তবে কেউ পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হয়নি। বৈবাহিক অবস্থা হিসেবে বড় দুজন বিবাহিত। এখনও বাকি রয়েছে সৌভিক, আসাদ রাজা। একটি নম্র ভদ্র মেয়ে এবং দুটো হাড়ে হাড়ে বজ্জাত যমজ ছেলের বাপ। মেয়েটি ঋতু, সাটের পলিটেকনিক স্টারের ছাত্রী। আর ২ রিঙ্কু টিঙ্কু, অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত। পড়ালেখা ছাড়া তাবৎ দুনিয়ার সমস্ত কাজ যাদের প্রিয়, তাদের অন্যতম দায়িত্ব হলো বড় ভাইদের পিছনে জাসুসি করে বেড়ানো এবং তাদের প্রতিটি দোষ বড়দের কাছে বলে দেওয়ার হুমকি দিয়ে ফায়দা লোটা। ৩ কন্যার বড়জন আরেয়া, প্রাইমারি স্কুলের টিচার, সিলেটে নিজের স্বামী এবং ২ কন্যার সঙ্গে শ্বশুরবাড়িতে থাকেন। মেজোজন আয়েশা, অস্ট্রেলিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে চাকরিরত, পরিবার নিয়ে সেখানে থাকেন। ২ পুত্রর কন্যার জননী। আর সর্বশেষ ছোট আমিনা, গৃহিণী, স্বামী এবং একমাত্র পুত্র নিয়ে কানাডা প্রবাসী হয়েছে আজ ৫ বছর হলো। নিচতলার সবচেয়ে বড় ঘরটি, তাতে আহাদ রাজার ভাঁজ। যেহেতু তিনি বাড়ির কর্তা, স্বভাবতই তার কক্ষে আলাদা আভিজাত্য আছে।
আকারে বেশ বড়সড় হলেও এখানে আসবাবপত্র ঐশ্বর্য নেই, ছিমছাম পরিবেশ। কিন্তু গাম্ভীর্যপূর্ণ সাধারণ। এখানে যত গুরুত্বপূর্ণ পারিবারিক আলাপ আলোচনা পুত্রদের সঙ্গে বসে ব্যবসা সংক্রান্ত গোপন বৈঠক সেরে থাকেন আহাদ রাজা। তাই অন্যরা এই ঘরে ব্যাপারে সমঝে চলেন, যেমন চলেন ঘরের মালিককেও। কিন্তু অনুর বিয়ে উপলক্ষে পুরো বাড়ি যখন আমেজ এসেছে, তখন কী ভেবে যেন বৃদ্ধ আহাদ রাজা তার এই ঘরটি ছেড়ে দিয়েছে নাতি নাতনিদের জন্য। করুক ওরা হৈ হুল্লোড়, আমেজ উল্লাস। কিন্তু বর্তমান ঘরটি দখল করেছে আলিয়া। পরশু কানাডা থেকে এসে বাপের ঘরটা কবজা করে নিয়েছে। তার বদৌলতে মহিলা মহলে যত প্রকার আড্ডা, ঠাট্টা, মশকরা, এমনকি পরচর্চা, পরনিন্দার আসর হয়ে উঠছে এই জায়গা। ইমার সঙ্গে চারু এসে দাঁড়ালো ঘরের দোরগোড়ায়। আধখোলা দরজাটার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ভেতরের কিছু অংশ। আলেয়া ফুপু, আয়েশা ফুপু দুজনে বিছানায় বসে হাসছেন। ওরা যেহেতু আছে, তার মনে অন্যদের থাকার সম্ভাবনা প্রবল, ভাবল চারু। গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা হতে পারে। একটু কেশে দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে বলল, বড় ফুপু ডেকেছ? হাসির কলকলানি থামলো মুহূর্তের জন্য। সবার দৃষ্টি গিয়ে পড়ল দরজায় দাঁড়ানো চারুলতার পানে। গলা উঁচিয়ে ডাক দিল আলেয়া, আয় আয় চারু। অনুমতি পেয়ে নম্র পায়ে ভেতরে প্রবেশ করলো চারুলতা। ইমা ঠিক ঢুকলো না। দরজার ফাঁকটুকু দিয়ে মাথা গালিয়ে জিজ্ঞাসা করলো, আমাকেও কি থাকতে হবে আম্মা, না চলে যেতে পারি? তুমি যাও। আদেশ সুর ভেসে আসলো। মাথা দুলিয়ে সায় দিল ইমা। আচ্ছা। ইমা চলে গেল। হাত বাড়িয়ে সস্নেহে ভাতিজিকে কাছে ডাকলো আয়েশা। এদিকে বসতো মা। চিরকালের ধীর স্থির চারু এগিয়ে গিয়ে বসলো তার মেজ ফুপুর কাছে। বসার আগে এক পলক চেয়ে নিল কক্ষে উপস্থিত সকলে। মা, চাচি, ফুপু এরাই আছেন। তারা কথা বলছে, শুরু করছে আবার, যার অধিকাংশ অনুর বিয়ে সংক্রান্ত আলাপ। বড় ফুপু এতই সামিল আছেন ওদের এই সাংসারিক আলাপ। ওকে কেন ডাকা হলো? আলেয়াকে খামোকা ওকে টেনে আনলেন দোতলার আসর থেকে। চারু বুদ্ধিমতী মেয়ে, তাই বুঝতে অসুবিধা হলো না বড় ফুপুর উদ্দেশ্য। তিনি অবশ্য ওকে জরুরি কিছু বলতেই ডেকেছেন। শুধু শুধু কিছু করবার পাত্রী তো তিনি নন। আর সেই জরুরি কিছু যে এত মানুষের মাঝে উনি বলবেন না, তা বেশ বুঝতে পারল। তাই অধৈর্য হয়ে চুপটি করে বসে ওদের কথাগুলো শুনতে লাগলো। একটু পর সাঙ্গ হলো ওদের। আসাদ রাজা এসে ডেকে গেলেন তার বড় ভাবিকে। কী রান্না নিয়ে যেন বাবুর্চির সঙ্গে তর্ক লেগেছে। এখন মীমাংসা করতে বড় ভাবিকেই লাগবে। উনি রান্না সিদ্ধহস্ত কিনা। চারুর মায়ের প্রস্থানের পর আসর ভাঙল। একে একে সবাই চলে গেল। ঘরে একা রয়ে গেল চারু আর আলিয়া বেগম। ফাঁকা করে চারু বিনীত হয়ে শুধালো, আমায় কি জন্য ডেকেছিলে বড় ফুপু? ওর কথা ফিরে তাকালো আলিয়া। হাত ধরে কাছে টেনে নিল। চিবুক ছুঁয়ে আদর করে বলে, কেমন আছিস মা? মুখটা এমন শুকনো লাগছে কেন? পাংশেটে ভাবটা লুকোনোর চেষ্টা হাসলো খানিক চারু। কই না তো। দুঃখ লুকাস না চারু, তোর কষ্টটা আমি বুঝি। আমি জানি এটা তুই মানতে পারছিস না, মন ছোট করছিস। যে বাড়ি থেকে তোর সংসার নষ্ট হলো সেখানে কি করবি বল? অনু যে এক্কেবারে জেদ। বলতে বলতে ওর চোখের দিকে তাকালো আলিয়া। সেই দৃষ্টি, সুগভীর ভাষা এবং চেহারায় নিদারুণ অসহায়ত্ব দেখে না চাইতে মনটা খারাপ হয়ে গেল ওর। মুখ নামিয়ে স্মিত সুরে বলল, তুমি খামোকাই ভাবছো, আমি মোটেও মন ছোট করিনি। আজ অনুর বিয়ে, আমার ছোট বোনের বিয়ে, এই নিয়ে কি মন খারাপ করা সাজে? হতে পারে অনু যে পরিবারে বিয়ে হচ্ছে, সে পরিবারের সঙ্গে একসময় আমার নিজস্ব একটা সম্পর্ক ছিল, কিন্তু সে তো অতীত। এর আগে মাহাত আমার দেবর ছিল, এখন তো আমার হবু ভগ্নিপতি। আর ওই লোক, সে তো শুধু একজন পরপুরুষ। তাকে কিংবা তার সঙ্গে থাকা অতীত নিয়ে কোনো ভাবনা নেই আমার। তুমি চিন্তা করো না প্লিজ। আলিয়ার হাতের উপর নিজের ডান হাতটা রাখলো, আশ্বস্ত করে চাপ দিল সামান্য। আলিয়া বুঝেও যেন বুঝতে চাইলেন না। আত্মবিশ্বাসী কণ্ঠ, তুই সত্যি ওসব নিয়ে ভাবছিস না? মাহাতাবকে নিয়ে? ফুপুর কথা মাঝপথে থামিয়ে দিয়ে চারু বলে, না, বিশ্বাস করো, তাকে নিয়ে আমার আর কোনো ভাবনা নেই। আমি সব ভুলে গেছি। যদি এটা ভোলার মতো নয়, কিন্তু তবুও অনুর বিয়ে নিয়ে আমার কোনো দুঃখ নেই। ও ওর পছন্দের মানুষকে বিয়ে করবে, এতে আমি বাধা দেওয়ার কে? আমি চাই ও সুখী হোক। আমিও চাই তুই সুখী হ, অনেক অনেক সুখী হ, পুরনো সব কিছু ভুলে যা। ভাতিজিকে কাছে টেনে গালে চুমু দিলেন আলিয়া। পরম মমতায় আগলে নিলেন বুকের মাঝে। এই মেজে তার কত আদরের, কত ভালোবাসার, তা কে কেউ জানতো? তখন তিনি সংসার জীবনে প্রবেশ করেনি। অনাজ ভর্তি হচ্ছে সদ্য। বড় ভাই আজমির রাজার বিয়ে দীর্ঘদিন পরেও বাচ্চা কাচ্চা হচ্ছিল না। আত্মীয় স্বজন তো অনেক নানানভাবে বাজে কথা বলা শুরু করছিল আড়ালে। চমক ভাবিকে বাজা, আজমির ভাইকে আটকুটো, ইত্যাদি ইত্যাদি উপাধিতে ভূষিত করলেন। তারপর মেজ ভাইয়ের তৃতীয় ছেলে সৌভিক জন্ম হলো। সেদিনই শোনা গেল বাড়িতে নতুন সদস্যের আগমনের সংবাদ। হাসপাতালে মাথা ঘুরে পড়ে গিয়েছিল চমক ভাবি। তখন টেস্ট করে জানা গেল চমকে যাওয়ার খবর, চারুলতার খবর। কতদিনের অপেক্ষার পর সবার মুখে হাসি ফুটল। চমক ভাবির কোল আলো করে এলো এই মেয়ে। প্রিয় ভাতিজি সুন্দর পান পাতার মতো ছোট্ট মুখ আর নমনীয় কোমল শরীর দেখে বড় শখ করে আলেয়ায় নাম রেখেছিল চারুলতা জাফরিন।
প্রথম কন্যা সন্তান হিসেবে সকলের বড় আদরের, বড় যত্ন হলো তার কাছে ওর বিশেষ কদর। তার জীবনে প্রথম মাতৃত্বের স্নেহ জাগিয়ে দিয়েছিল চারুলতা। প্রথম কোনো ছোট্ট প্রাণ তার উষ্ণ কোলে বসে ছোট ছোট হাত দিয়ে জড়িয়েছিল তার গলা আদো আদো বুলিতে, তাকে ডেকেছিল বুবু। ফুপু তো তখন ডাকতে শিখেনি বাচ্চাটা। ওই পুচকু মেয়েটার মুখে সারাক্ষণ বুবু ডাক শুনে ওর প্রতি মায়ার আবদ্ধে জড়িয়ে গেলেন আলিয়া। যে বন্ধন এ জন্মে আর কাটাবার নয়। চারুর বয়স যখন ২, চমক ভাবি পেটে অনুলেখা। ভাবি তখন অসুস্থ, ঠিকঠাক যত্ন নিতে পারেন না ওর। তখন ছোট্ট চারু সর্বক্ষণের খেলার সঙ্গে আবদারের ঝুলি হয়ে উঠেছিল আলিয়া। মা অসুস্থ তাই তার কাছে ভিড়ে না, কিন্তু এক মুহূর্ত বড় ফুকে না দেখে ওর চলে না। কত যত্নের এই পুতুলটা আজ চারু কত বড় হয়েছে। জীবন কতই চড়াই উতরে এসে হাজির হয়েছে ওর সামনে। ও কি সেভাবে পাড়ি দিতে পারবে? ভাবতে ভাবতে চোখ ভিজে আসে আলিয়ার। চারু আর একটু নিবিড়ভাবে টেনে নেয় নিজের সঙ্গে। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আশীর্বাদ করে বলে, সুখী হও। অনেকটা সময় ফুপুর সঙ্গে কাটিয়ে ঘর থেকে বেরোলো চালু। লল এরিয়ার প্যান্ডেলে সাজানো হয়েছে বিয়ে। ইমার কাছে শোনা ওদিকটায় নাকি সব পুচকুগুলো জড়ো হয়েছে, গান বাজাচ্ছে, নাচানাচি করছে, আনন্দ করছে নিজেদের মতো। অনুর কাছে গিয়ে নতুন করে ঝামেলা বাঁধানোর চেয়ে এই ছোট্টদের মেলায় যাওয়া যেতে পারে ভেবেই এগুলো চারু। বাইরে পা দিতে না দিতে কানে আসলো সাউন্ড বক্সের কান ফাটানো শব্দ, হার্টবিট বেজে সেখানে চলছে হিন্দি গান, কভি লাগে মোনালিসা। সেই সঙ্গে ওর কাজিন মহলের ছোট্ট ছোট্ট ভাই বোনরা সোল্লাসে চিৎকার। সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রিঙ্কু টিঙ্কুর ফাটা বাঁশের মতো গলা। ২ মিনিটের মধ্যে মাথা ধরে গেল চারুলতার। এই অবিরাম হইচই গান বাজানা ওর জন্য মোটেই উপযোগী নেই, সেটা বুঝে সটকে পড়ে গেল। ঝিম ধরানো মাথায় এক হাত চেপে দিয়ে এলো বাড়ির ভেতরে। গন্তব্য দোতলার শেষ প্রান্তে নীলালা ঘরখানি, তার শান্তি নিবাস। ওদের বাবা, চাচা, জ্যাঠা সবার ঘর নিচে, পুরো মুরব্বি দখল করে আছে। আর ওরা ভাই বোনগুলো ঠাঁই পেয়েছে বাপেদের একদম মাথার উপরে, অর্থাৎ দোতলার উপর। চারু এক হাতে মাথা চেপে সিঁড়ি ভেঙে উঠছিল। উপরে উঠতেই হাতের বাপাশে কবির ভাইয়ের ঘর। পাশ দিয়ে যাবার সময় ভেতর থেকে চুরির রিনঝিন আওয়াজ শুনতে পেয়ে নক করলো চারু। ভাবি আসবো? হ্যাঁ। কে? চারু? হ্যাঁ হ্যাঁ, আসো আসো, দরজা খোলা। দোর খোলা দেখে ভেতরে ঢুকে চারু। ওকে দেখে আহ্লাদি কণ্ঠে হেসে জামিন বলে, ভালো হয়েছে তুমি এসেছো। আমি যে কি বিপদে পড়েছিলাম। কেন, কি হয়েছে? মুচকি হাসলো চারু। জামিন মুখটা প্যাঁচার মতো করে বলে, হেসো না মেয়ে, কি জ্বালায় পড়েছি আমি সেটা আমি বুঝেছি। তুমি এসে একটু কুচিটা ধরে দাও তো। আচ্ছা, দিচ্ছি। চারু এগিয়ে এসে ভাবির আদেশ মানলো। সুন্দর করে শাড়ির কুচি ধরতে দিতে লাগলো জাবিনকে। আঁচল টেনে ঠিক করলো। শাড়িতে অনবস্থা জাবিন যেন সমস্যা যেন না, তাই ভালো করে পিন গুজে দিতে দিতে বললো, তুমি তো শাড়ি পরো না আজ হঠাৎ? পরলেই যখন কাউকে ডাকলে না কেন? জাবিন মুখ ভোতা করে সোজা হলো। মুখ লটকে বললো, তুমি তো জানোই আমি শাড়ি পরতে পারি না। অনুর বিয়ে উপলক্ষে সবাই পরছে দেখে শাড়ি কিনছি, কিন্তু দেখো ১ ঘন্টা ধরে পরছি, কিন্তু এখনো কুচি গোছাতে পারলাম না। কাউকে যে ডাকবো তার উপায় নেই। দোতলায় কেউ নেই। ওদিকে তোমার ভাই গেছে নিচে, গান বাজনা করছে সব কয়টা মিলে। বারবার কল করে তাড়া দিচ্ছে, রাগ হচ্ছে আমি যাচ্ছি না কেন। ও কি জানে আমার অবস্থা? শেষের কথাটা একটু রাগ করে ফেলল। বেচারির করুণ কাহিনী শুনে ফিক করে হেসে ফেলল চারুলতা। হাসতে হাসতে ভাবির দিকে চেয়ে দেখলো তার মুখখানা কেমন ছোট্ট বাচ্চাদের মতো গাল ফুলিয়ে আসে। দেখো, চারু হাসতে হাসতে জাবিনের গালে একটু চিমটি কাটল। ইস, এখানে খুব রাগ দেখানো হচ্ছে। নিচে ভাইয়ের সামনে গেলে ঠিক তো সব ভুলে যাবে, গদগদে পোজ দিয়ে ছবি তুললে। গোপন কথা ফাঁস হয়ে যাওয়ায় বেশ লজ্জায় পড়তে হলো ওকে। রক্তি মাখা গাল দুটো লুকিয়ে কপট রাগ দেখালো ননদিনীকে। বলছো তোমাকে? বলছি তো। দ্বিগুণ লজ্জায় মিইয়ে যায় জাবিন। চারু আরেকটু জোরে হেসে উঠে এবার। প্রসঙ্গ পাল্টাতে জাবিন হঠাৎ বলে, এই তুমি কি কারণে এসেছিলে বলো তো? এখন এ সময় এখানে তো কেউ নেই, তুমি একা একা দোতলায় কি করছো? হঠাৎ কিছু মনে পড়ে যায় চারু জানায়, ও আমি এসেছিলাম একটা ওষুধ নিতে। বাইরে এত শব্দে মাথা ব্যথা শুরু হয়েছে রীতিমতো, তাই ভাবলাম ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে নেব। সে কি ঘুমাবে কেন? বিয়ে দেখবে না? অনু তো তোমারই বোন। আঁতকে উঠলো যেন। ওর বিভ্রান্তি কাটিয়ে দিল চারু। বিয়ে এখনো অনেক দেরি ভাবি। ৯টায় বিয়ে, এখন সবে সন্ধ্যা ৬টা। ২-২.৫ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাবে। তুমি পেইন কিলার দাও তো, খেয়ে একটু আরাম পাই। ভারী যন্ত্রণা হচ্ছে মাথাটা। বলতে বলতে কপালের কোণে হাত ঠেকালো। জাবিন কয়েকটা ড্রয়ার খুঁজে নিরুষ হয়ে বলল, আমার ঘরে কোনো ট্যাবলেট নেই যাবো, তবে মাথায় তো যন্ত্রণায় ছিঁড়ে পড়ে যাচ্ছে আমার। অসহায় শোনালো কণ্ঠে। জাবিন একটু ভেবে নিয়ে বলল, আমি ঋতু বা অন্য কারো কাছে চাও, কিন্তু পাবে কি না? ঋতু যা ভুলো মন, কোথায় কি রাখে। তুমি বরং সৌভিকের কাছে যাও, ওর কাছে সব কিছু পাওয়া যায়। দারুণ গোছালো ছেলে। সৌভিক ভাইয়ের কথা উঠতেই চেহারা উজ্জ্বল হয়ে উঠল চারুর। তাই তো, সৌভিক ভাইয়ের কথাটা তার মাথায় আসেনি। ওর কাছে চাইলেই তো হয়। ভাবিকে ধন্যবাদ জানিয়ে তৎক্ষণাৎ পা বাড়িয়ে ছুটল সৌভিকের কক্ষের দিকে। ইংরেজিতে যাকে জেন্টেলম্যান বলে তার ওই যোগ্য উদাহরণ হলো সৌভিক, যার সব কাজ গোছালো, নিখাত, নির্মল, নিখুঁত। প্রতিটি কাজ যে করে পরিচ্ছন্ন হয়ে সাজিয়ে গুছিয়ে। তার কাছে
এখন একটা পেইন কিলার পাওয়া কি এতটাই অসম্ভব? সৌভিকের ঘরের দরজা বন্ধ, মানে ভাইয়া ঘরে আছে। দরজায় করাঘাত করলো চারু। এই ভাইয়া, দরজা খুলতো। এই কে? আওয়াজ এলো প্রায় সঙ্গে সঙ্গে, ঘুম মেশানো কেমন জোরালো গলা। সৌভিক ভাইয়া এখনো ঘুম থেকে ওঠেনি। স্বরুচি জবাব দিল, চারু, আমি চারু, দরজা খোলো জলদি। হুম। আজ দুপুরে বরিশাল থেকে বাড়ি ফিরছে সৌভিক ভাই। লম্বা সফর, ধকল সইতে পারেনি হয়তো, তাই ঘুমিয়ে পড়েছে। চারু বুঝতে পেরে আর জোরাজুরি করলো না চারু। কিছুক্ষণ চুপ থেকে অপেক্ষা করলো সৌভিকের দৌড় খোলার। একটু পর ভেতর থেকে সৌভিকের কণ্ঠে ভেসে, কি হয়েছে? সঙ্গে কপাট খুলবার আওয়াজ। চারু বলতে শুরু করলো, আর বলো না, মাথা ব্যথায় তো মরে যাচ্ছি একেবারে। বাড়িতে সবাই ব্যস্ত, কেউ নেই আমাকে সাহায্য করতে। একমাত্র বড় ভাবির কাছে গেলাম, কিন্তু তার কাছে ওষুধ নেই। এখন তোমার কাছে কি পেইন কিলার হবে? বলতে বলতে সামনে চেয়ে হঠাৎ থেমে গেল চারুলতা। দরজা হাট হয়ে খুলে গেছে ততক্ষণে। সেখানে সৌভিক নয়, বরং উপস্থিত হচ্ছে অন্য কেউ। সেই অন্য কেউটা একজন অপরিচিত ব্যক্তি। বুঝে চোখ বড় বড় করে তাকালো চারু। প্রবল বিস্ময়ে দুটো শব্দ ছিটকে বেরোলো, আপনি কে? চোখ মেলার পর নিজেকে একটা অপরিচিত পরিবেশে আবিষ্কার করলো নিখিল। চারপাশে হইচই, উচ্চস্বর বাজতে থাকা গানের ছড়াছাড়া অংশ কর্ণকুহর প্রবেশ করলো হুড়মুড়িয়ে। এক মুহূর্তের জন্য চমকে উঠলে ভাবলো, এটা তো তার ব্যক্তিগত কক্ষ নয়। তার কক্ষে শান্ত স্নিগ্ধ ভাবের বদলে এত চেঁচামেচি কলরব কোথা থেকে আসছে? বিস্ময় নিয়ে চোখ পিটপিট করতে করতে আশেপাশে তাকাতে নজরে এলো পাশের বাড়িতে সৌভিক ঘুমন্ত মুখখানি। সাথে সাথে মনে পড়ল নিজের অবস্থান। ক্ষণিকের উত্তেজনায় খামোশ হয়ে স্মৃতিপটে ভাসলো ছুটি কাটাতে সৌভিকের সঙ্গে ওর বাড়িতে এসেছে ওর জোড়াজুড়িতে। এখানে একটা আয়োজন চলছে, সৌভিক কোনো বোনের বিয়ে সে উপলক্ষে। তাই হয়তো এত গান বাজনার হিড়িক। ট্রেনের দীর্ঘ ভ্রমণের পর অসান্য শরীর নিয়ে ৩টার দিকে ওরা এসে পৌঁছেছে এ বাড়িতে। তারপর কোনো মতে মধ্যাহ্ন আহারটুকু সেরে সৌভিকের ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিতে ঘুম নেমে এলো চোখে। আর এইমাত্র জেগে উঠল নিখিলের চটকা ভাঙল একটা রিনরিনি কণ্ঠের ধ্বনি শুনে। বাইরে এত কোলাহল ভেদ করে কানে বাজলো একটা কিন্নির সুর সুর ভাইয়া, দরজা খোল। সঙ্গে কড়াঘাতের আওয়াজ। নিখিল পাশ ফিরে সৌভিককে ডাকে, দোস্ত, কে যেন ডাকছে, নক করছে, ওঠ। চোখ না মেলে আলসেটা শুধায়, কে? আমি চারু, দরজা খোলো জলদি। হুম। বলে মাথার নিচে বালিশ টেনে কানে চাপা দেয় সৌভিক। নিখিল বিরক্ত হয়ে হালকা ঝাঁক্কি দেয় ওকে। আরে কি? ওঠ, কে যেন এসেছে, দরজাটা খুলে দে। সৌভিকের হেলদোল নেই, মটকা মেরে পড়ে রয়েছে বিছানায়। ওদিকে দরজার পাশে ক্রমাগত নক করে চলছে চারু নামে মেয়েটা। নিখিল আর ঠেলা মারলে বাধ্য হয়ে চোখ মেলে সৌভিক। মুখ ঘুরিয়ে উঁচু গলায় জিজ্ঞাসা করে, কি হয়েছে? তারপর ওর দিকে এক পলক চেয়ে অনুরোধের সুরে বলল, বোধহয় ঘরের কিছু লাগবে, তুই একটু কষ্ট করে দরজা খুলে দিয়ে আয় তো। কী লাগে এসে নিয়ে যাক ঘর থেকে। আর যদি বাইরে যেতে ডাকে তো বলিস আমরা পরে যাব, আমার ভীষণ ঘুম পাচ্ছে। বলে কাঁথা দিয়ে কান পাচিয়ে শুয়ে পড়ে বিছানায়। অগত্যা উঠতে হয় নিখিলকে। ঘুম ঘুম চোখ দুটো নিয়ে কোনো মতে দরজা খুলতে গিয়ে ঝটকা খেলো। সম্মুখে দাঁড়ানো চশমা পরা একটি রূপবতী তরুণীকে দেখে যেন বুকের ভেতরটা দাদামা বেজে উঠল ওর। শিরায় শিরায় ছলকে উঠল রক্ত। হৃদযন্ত্রের ক্রিয়া সম্ভবত নিয়ম ভেঙে থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য। মেয়েটি আনমনে কথা বলছিল, বলতে বলতে হঠাৎ তার দিকে ফিরল আর সঙ্গে সঙ্গে ঘোর বিস্ময়ে প্রশ্ন করলো, আপনি কে? চটকা ভাঙাতে অপ্রস্তুত হয়ে পড়ল নিখিল। মেয়েটাকে আগে দেখেনি, তাই ওর পরিচয় জানে না। সম্ভবত নিখিলের কোনো বন্টন হবে। রমণী দ্বিতীয়বার মুখ খুলল, তার আগেই মতো স্বাভাবিক ভাবটা এবার তার চেহারায় নেই। বেশ নম্র হয়ে সতের সাথে বলল, কিছু মনে করবেন না, আপনার পরিচয় আমি জানি না, ঠিক চিনতে পারছি না। আপনি কে, কার কি হন, সেটা বললে আত্মীয়তার সম্পর্ক বুঝতে সুবিধা হতো। ফর্মাল ভঙ্গিতে কথাগুলো বলে দরজা থেকে একটু পিছিয়ে দাঁড়ালো মেয়েটা। নিখিল ওর কায়দা করে দাঁড়ালো, মুখভঙ্গি দেখে হাঁপ ছাড়লো। একটু আগে মেয়েটার পত্রিকাকে দেখে বেশ ঘাবড়ে গেছিল। না জানি কার পাল্লায় পড়েছে, কেমন আচরণ করে। কিন্তু শির দ্বারা সোজা করে মেয়েটার এই দাঁড়ানো ভঙ্গি, ছোট্ট পান পাতার মতো সুশ্রী মুখখানা আর শান্ত কিন্তু তীক্ষ্ণ লোচানো কড়া নজর দেখে বোঝা গেল সে অবুঝ নাদান বালিকার মতো অপরিচিত একটা লোক দেখে চিল্লিয়ে হুলস্থুল করার মতো নয়। কিছু জ্ঞানবোধ নিশ্চয় রাখে। কাপড় থেকে হাত সারিয়ে প্রতিপক্ষের মতো শটান হয়ে দাঁড়িয়ে নিখিল নওশাদ তার পরিচয় জ্ঞাপন করলো। নিখিল নওশাদ, আমি ঠিক এই বাড়ির আত্মীয় নই। আমার বন্ধুবর সৌভিক রেজার সৌজন্য বিয়ের দাওয়াতে মেহমান হয়ে আসা। আপনি? চোরাচকে লোকটির আপাদমস্তক পর্যবেক্ষণ সেরে ছোট্ট করে বলল, চারুলতা, সৌভিক ভাইয়ের ছোট বোন। দুঃখিত, আপনাকে চিনতে পারিনি। একটু লজ্জিত হয়ে নত হলো। নিখিল হাসলো ওর বিনয় দিকে। আরে না না, দুঃখিত হবার কিছু নেই। আপনি তো আমাকে দেখেননি, চেনবার প্রসঙ্গ আসবে কোত্থেকে? হা হা, কথা সত্য। বাস্তবিক পূর্বে তাদের সাক্ষাৎ হয়নি, অতএব নিখিলকে চেনার কথা নাই। স্মিত হেসে প্রশ্ন করলো, ভাইয়া কোথায়, ঘরে নেই?
কে? সৌভিক? হ্যাঁ, হ্যাঁ, ঘরে আছে তো। দরজা থেকে সরে দাঁড়াল নিখিল। পথ করে দিল চারুলতার ভেতরে যাব। ও কিন্তু গেল না। সামান্য উঁকি দিয়ে বিছানায় শোয়া মানুষটাকে দেখে ফিরে তাকালো। ঠোঁট উল্টে বলল, ভাইয়া তো ঘুমোচ্ছে। আমি বোধহয় অসময়ে বিরক্ত করে ফেললাম। আচ্ছা, আসি। প্রস্থানের উদ্যোগী হলে নিখিল শুধল, ওকে ডাকছিলে কেন? কোনো জরুরি কথা থাকলে বলতে পারেন, আমি ওকে টেনে তুলছি। চারু স্মিত হেসে মাথা নাড়ে। তেমন কিছু না, আমি আসলে একটা পেইন কিলার ট্যাবলেটের জন্য এসেছিলাম। ভাইয়া গোছালো মানুষ, ওর কাছে সব কিছু ঠিকঠাক পাওয়া যায়। পেইন কিলার? কেউ অসুস্থ হয়েছে নাকি? ওই সামান্য মাথা ব্যথা হয়েছে। সামান্য ব্যথায় কেউ তো ওষুধ গেলে না। অন্তত বাঙালিদের এ ব্যাপারে বিশ্বাস করা যায় না। অবস্থা নিশ্চয়ই গুরুতর। আপনি দাঁড়ান, আমি এনে দিচ্ছি। আমার কাছে রয়েছে। চারুকে রেখে ঘরে ঢুকে গেল নিখিল। ফিরল সেকেন্ড 30-এর বাদে, হাতে একটা প্যারাসিটামল নিয়ে। সেটা চারুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন, এক পাতা প্যারাসিটামল আমার কাছে সবসময় থাকে। এই দিয়ে আপনি আপনার সমস্যার সমাধান করুন। ধন্যবাদ। চারু মিষ্টি হাসি দিয়ে চলে গেল তৎক্ষণাৎ। অনুর এই বিয়েতে বাড়ির কেউ প্রথম রাজি ছিল না। বড়রা তো নয়, ছোটরা অবধি ঘোর বিরোধী ছিল এমন বিব্রতিকর সম্বন্ধ মেনে নেওয়ার ক্ষেত্রে। সবার মুখে ছিল একই কথা, কি করে হয়? যে বাড়িতে বড় বোনের সংসার টেকে নিয়ে তালাক নিয়ে বাড়ি ফিরে এসেছে বিয়ের 6 মাসের মধ্যে, সে বাড়িতে তার ছোট বোনের বিয়ে, এ কি মেনে নেওয়া যায়? কিন্তু মেনে নিতে হয়। অনু অসম্ভব রকমের জেদ একগুঁয়ের কারণে মেনে নিতে বাধ্য হয়েছে। পারিবারিকভাবে চারুর বিয়েটা হয়েছিল মাহতাবের সঙ্গে। ওই বিয়েকে কেন্দ্র করে বরের ছোট ভাই মাহাদের সঙ্গে প্রণয়ের সম্পর্ক তৈরি হয় কনের ছোট বোন অনুলেখার। বিয়ের নানা আনুষ্ঠানিক চিরচেত বিআই-বিএনের সম্পর্ক টকঝাল ঝগড়া আর ঠাট্টা মশকরা আসলে সেটা বুঝতে বাকি ছিল না কারোই। তাই মোটামুটি পরিবার মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল এদের একই সুতায় বাঁধবে। সব ঠিক ছিল, কিন্তু একদিন সব পাল্টে গেল। দমকা হওয়ায় প্রবল ঝাপটায় চারুর সংসার নামক তাসের ঘর ভেঙে গেল নিমেষে। বিয়ের 6 মাসের মাথায় একদিন চারুকে ফিরতে হলো লাগেজ ব্যাগ গুছিয়ে। বাড়ির সবার একটু খটকা লাগলো, জামাই কেন এলো না তা নিয়ে। কিন্তু কিছু বলল না। আসলে ঘটনা জানা গেল রাত্রে। বাপ চাষার সামনে দাঁড়িয়ে নতমুখে চারু খবরটা দিল। মাহতাবের সঙ্গে বনিবনা হচ্ছে না কিছুতেই। দুটো মানুষ একসঙ্গে থেকেও যোজন যোজন দূরের মানুষ যেন। মিথ্যে মায়া নিয়ে সংসার টিকিয়ে রাখার খেলা খেলতে খেলতে অতিষ্ঠ হয়ে ফিরে এসেছে চারুলতা। সব শুনে ওরা হতবাক, বিস্মিত, হতবম্বল। তারপর শুরু হলো আরাক অশান্তি। সবাই অনেক চেষ্টা করলো ওই দুটি মানুষকে এক করে দেওয়ার, তাদের নৌকায় ভাঙা পাল জুড়বার। কিন্তু ভাঙা কাজ কি জোড়া লাগে? কাচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে একে অপরের থেকে ছিটকে পড়ে যাওয়ার ওদের তাই আর জোড়া লাগানো যায়নি। তালাকের তকমা নিয়ে ফিরে চারুলতা। চাঁদ বদন মুখটিতে লেগে কলঙ্কের ছাপ। চারুর সবকিছু শেষ হয়ে গেল। অনুর তখন সবে শুরু। চারুর বিয়ের প্রথমবারের মতো দেখা হয় মাহাদের সঙ্গে। এরপর সব আনুষ্ঠানিক শেষ হয়ে গেল বোনকে দেখার অছিলায়। প্রায় বোনের শ্বশুরবাড়িতে হাজির হতো অনু। নিয়মিত সাক্ষাৎ হতো মাহাদের সঙ্গে। ওদের রসায়নটা যখন জমে উঠতে শুরু করেছিল, তখন এই ভাঙলের কড়াশ গ্রাস করছিল চারুর সংসারে। তারপর তো একসময় পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফিরে এলো চারু। সব কিছু জেনে শুনে ওরা এগিয়েছিল প্রণয় থেকে পরিণীতে। স্বভাবে এই বিষয় নিয়ে দ্বিমত ওঠে। বিব্রতকর পরিস্থিতি এড়াতে প্রথম ধাক্কা প্রস্তাব নাকচ করে। কিন্তু কথায় আছে না, পিরিতি কাঁঠালেরটা লাগলে পরে ছাড়ে না। অনু মাহাদের প্রেমেও তাই ছাড়ালো। নানান জটিলতার পর কাঁঠালের আতার মতো লেগে থাকতে থাকতে শেষ অবধি দুই পরিবার বিয়েতে রাজি হলো। ঘড়ির কাঁটা 8:30। বর্ণিল অরুণা ম্যানশনে চলছে আনন্দ উৎসব। ঝকঝকে তকতকে সুন্দর পাঞ্জাবি গায়ে সুগন্ধি মেতে একেবারে ফুল বাবুটি সেজে বন্ধু নিখিলকে নিয়ে ঘর থেকে বের হলো সৌভিক। প্যান্ডেলের দিকে ছুটলো অন্যদের কাছে। বিয়ের আয়োজন চলছে জমিয়ে। বধূবেশে সজ্জিত অনুকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এসেছে। তাকে ঘিরে এখন ভিড়। আত্মীয় স্বজন তো মেলা লেগে আছে, সঙ্গে সঙ্গে ক্যামেরাম্যানের ভিড়। বিয়েতে বড় শখ করে একদল লোক ভাড়া করে এনেছে অনুলেখা ফটোশ্যুট করবার জন্য। তার মতে বিয়ে তো একবারই করব, তাতে একটু ছবি টবি তুলবো না? ছবি তুলতে দোষ ছিল না, কিন্তু সেটা নিয়ে বাড়াবাড়ি ভালো লাগে না কারণ। এমনিতে বিয়ে নিয়ে একটু খুঁতখুঁতে ভাব দুই পরিবারের মধ্যে, তবু কি আর করা যায়। নিখিলকে সঙ্গে নিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকে সৌভিক। কনের সঙ্গে দেখা করানো হয়নি বন্ধুকে, তাই দেখা করাতে যাচ্ছে। কিন্তু স্টেজে যা অবস্থা, তাতে ওর কপালে সে সুযোগ মিলবে কিনা কে জানে। আশেপাশে একগাদা আত্মীয়ের ভিড় নিয়ে রং ঢং করে ছবি তুলতে ব্যস্ত অনুলেখা। এই ভিড় ঠাট্টা ঠেলে বন্ধুকে নিয়ে ভেতরে যাবার ইচ্ছে হলো না। অগত্যা ওরা এগোলো ভাই বোনদের প্যান্ডেলে। প্যান্ডেলে অন্য পাশে সবাই একত্রিত হয়ে মিউজিক বক্সে গান শুনছে, জনপ্রিয় হিন্দি গান। তাতে কাপল ডান্স করছে বিবাহিত দম্পতিরা। নিখিল যখন এসে পৌঁছলো তখন বাসে তুমকো পায়া হে তো জैसे खोया हूँ। দর্শকের মধ্যমণি হয়ে শারদ দীপিকার পাঠ করছে সুদর্শন দম্পতি। টুকটুকে লাল শাড়ি জড়ানো এক রূপবতী বধূ কালো সুটটাই পরিহিত সুপুরুষ নাচছে সুরের ছন্দে ছন্দে। চোখের দৃষ্টি যাদের সপালু ভঙ্গি, তাদের অময়িক। সৌভিক ওদের দেখে নিখিলের কাছে ফিসফিস করলো, ওই যে দেখছিস নাচছে, আমার বড় ভাই ভাবি। বিয়ে করছে প্রায় 3 বছর গেল, কিন্তু এখনো কি প্রেম দেখে মনে হচ্ছে বলতো?
একেবারে সদ্য সদ্য প্রেম হওয়া কপত কপতি না? চাপা হাসলো সবিক, বন্ধুর সঙ্গে তাল মিলিয়ে নিখিল হাসলো। তারপর বলল, কিন্তু যাই বলো, তারা যে একজন আরেকজনকে ভীষণ রকমের ভালোবাসে সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যায়। কি স্বচ্ছ চোখের চাহনি, মনে হচ্ছে না আমাদের উপস্থিতি ওরা টের পাচ্ছে। কি সুন্দর। একটা চেয়ার টেনে বসে পড়লো সৌভিক, ওকে পাশের চেয়ারে বসার ইঙ্গিত দিয়ে বলল, হুম। এদের এই প্রেম দেখলে মাঝে মধ্যে মনটা চায় বিয়েটা করে ফেলি, কিন্তু কি করে ফেল, আপত্তি নেই? আপত্তি তো অনেক, পাত্রী যে নাই। হতাশার ঠোঁট রাঙালো। ওর ভঙ্গি দেখে অট্টহাসিতে ফেটে পড়ল নিখিল, পিঠে একটা চাপড়ে মেলে বলল, আরে মাম্মা, এটা কোন কথা? দেশে এত মেয়ে থাকতে পাত্রীর অভাব? আমাদের বললেই তো হয়ে যাবে, দেখবি এক চুটকিতে কত মেয়ের লাইন লাগিয়ে দিব। আহা। স্বর্ণালী সন্ধ্যায় মুখরিত হয়ে ওঠে দুই বন্ধুর কলহাস্যে। চলবে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। প্রথম পর্ব।